দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা একটা চ্যাপ্টার ইতিমধ্যে দুটো ক্লাস তার করেছি। আজকে যে অংশটা আমরা করব সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে শুরু হলো তোমাদেরকে করতে শিখতে হবে। যেমন অন্য বিষয়ের ক্ষেত্রে মুখস্থ করতে হয়, লজিকের এই সুবিধাটা আছে যে মুখস্থ প্রায় নেই, কিছু নিয়মকানুন সেগুলোকে ঠিকঠাকভাবে প্রয়োগ করা, এটাই হচ্ছে শেখার বিষয়। আজকে আমরা যেটা শিখব ওই বচনের চ্যাপ্টারে, যে একটা বাক্য থেকে, বাক্য মানে তর্ক বিজ্ঞান সম্মত, আমরা ভাষায় যেমন ব্যবহার করি, বাক্য থেকে কিভাবে বচনে পরিবর্তন আমরা করব, একটা বাক্যকে কিভাবে বচনে পরিণত করব। বাক্য মানে ব্যাকরণ সম্মত বাক্য, বচন মানে তর্কবিদ্যা সম্মত বচন। হয়েছে? তাহলে দেখো, এই অংশটা কিন্তু শিখতে হবে ভালো করে, কারণ প্রত্যেকটি এরপরে যে চ্যাপ্টার আছে সবগুলোই একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দেবে, বাক্য দিয়ে দেবে, সেখান থেকে বচন করতে হবে, তারপরে অন্য কিছু করতে হবে। সুতরাং এই অংশটা খুব ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, একটা তর্কবিদ্যাসম্মত বাক্য বা আমরা ভাষায় যে বাক্যগুলো ব্যবহার করি তার থেকে একটা ব্যাকরণসম্মত বাক্য আর তার থেকে তর্কবিদ্যাসম্মত বচনে পরিণত করার কতকগুলো, রূপান্তরিত করার কতকগুলো নিয়মকানুন আমাদেরকে শিখে নিতে হবে, যাতে যান্ত্রিকভাবে হলেও আমরা বচনটা তৈরি করতে পারি। বচন তৈরি করতে না পারলে একটু এগোতে পারবো না। তাহলে কতকগুলো সাধারণ নিয়ম প্রথমে ভালো করে দেখে নাও বচন তৈরি করতে গেলে। তাহলে একটা বাক্য যখন দেওয়া থাকবে, তাকে যখন আমি বচনে রূপান্তরিত করব, মনে রাখতে হবে এ, ই, আই বা ও, এই চারটির কোনো একটি রূপে পড়তে হবে, কোনো একটিতে রূপান্তরিত করতে হবে, হয়েছে? এর বাইরে কিছু নয়। আমরা দেখেছিলাম এ মানে সকল হয়, ই মানে কোনো নয়, আই মানে কোনো কোনো হয়, ও মানে কোনো কোনো নয়। এই চারটে ফর্মের একটা অংশ তোমাকে ফেলতেই হবে। হয়েছে? 2 নাম্বার, বাক্য থেকে বচন যখন আমি করছি তখন মূল বাক্যের মূল যে বাক্যটা থাকবে এবং আমি যে বচনটা তৈরি করব তাদের মধ্যে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, মানেটা এক থাকবে, অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। হয়েছে? এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। একটা বাক্য দেওয়া থাকবে, তার থেকে আমি একটা বচন তৈরি করব, তাহলে ওই যে মূল বাক্যটার যা মানে, অর্থ যা, আর বচনের অর্থ যেন একই হয়। হয়েছে? 3 নাম্বার, যখন একটা বাক্য থেকে বচন তৈরি করব তখন সাজানোটা এই রকম ক্রমে হবে। প্রথমে থাকবে পরিমাণ, দেখেছো আগের দিনেও, উদ্দেশ্য, সংযোজক, তারপরে থাকবে বিধেয়। এই ক্রমটা যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়, এই পরপর এইরকম ক্রমেই থাকতে হবে। আমার মন গেল সংযোজকটাকে আমি বিধেয়ের পরে বসিয়ে দিলাম, এমন কিন্তু হবে না। হয়েছে? আর কি, যেখানে উদ্দেশ্যের সঙ্গে পরিমাণটা ঠিক করে দেওয়া থাকবে না, উদ্দেশ্যের যে বাক্যগুলোতে উদ্দেশ্যের সঙ্গে পরিমাণ ঠিক করে দেওয়া থাকবে না, ঠিক করে দেওয়া থাকবে না, সেখানে অর্থ বুঝে পরিমাণ বসাতে হবে, অর্থ বুঝে পরিমাণ
বসাতে হবে। হয়েছে? এটা পরে আবার আলোচনা করছি। কিরকম ধরো দেওয়া রইল ফুল সুন্দর, এটাকে বাক্যে আমরা ব্যবহার করি এরকম, ফুল সুন্দর। সেটা বচনে রূপান্তরিত করার সময় তার মানেটা যেহেতু উদ্দেশ্যের সঙ্গে, ফুলের সঙ্গে কতটা ফুল, সব ফুল না কিছু কিছু ফুল, এই অর্থটা তোমাকে বুঝতে হবে। ফুল সুন্দর বললে তখন তোমাকে মানে বুঝে করতে হবে সব ফুল হয় সুন্দর, সকল ফুল হয় সুন্দর, এ বচন। আবার দেখো ওই রকমই একটা আমি বাক্য বলছি, সাপ বিষধর, তখন ওই বচনটাকে কি করতে হবে, বাস্তব আমাকে অর্থটা বুঝে নিতে হবে। সব সাপ তো বিষধর নয়, তাহলে আমি তখন বলবো কোনো কোনো সাপ হয় বিষধর। হয়েছে? উদ্দেশ্যের সঙ্গে পরিমাণটা দেওয়া যখন থাকবে না, তখন বাস্তবে তার মানেটা বা অর্থটা বুঝে নিয়ে আমাকে পরিমাণটা নিজেকে বসাতে হবে। হয়েছে? আচ্ছা, কিছু কিছু থাকে যেখানে তুমি উদ্দেশ্য বিধেয় কোনটা ঠিক বোঝা যাবে না। উদ্দেশ্য বিধেয় ঠিক বোঝা যাবে না, বাক্যে বোঝা যায় না, সেখানে কি করতে হবে, সেখানেও আমাকে অর্থ বুঝে উদ্দেশ্য বিধেয় ঠিক করতে হবে। অর্থ বুঝে এগুলিকে ঠিক করতে হবে, ঠিক করতে হবে। হয়েছে? হ্যাঁ, যখন একটা বাক্য আমরা কবিতার লাইন একটা ধরো ব্যবহার করছি, সেক্ষেত্রে উদ্দেশ্য বিধেয়টা ঠিক সাজিয়ে দেওয়া থাকে না। তাহলে আমরা কি করব, সেটাকে উদ্দেশ্য মানে কবিতার লাইনটাকে ভালো করে বুঝে বা ওই বাক্যটাকে ভালো করে বুঝে আমরা ঠিক করে নেব। হ্যাঁ, কত আশা নিয়ে ঘুরি আমি, এইরকম একটা লাইন দেওয়া আছে। তাহলে এইটার উদ্দেশ্যও বোঝা যাচ্ছে না, বিধেয়ও বোঝা যাচ্ছে না, কত আশা নিয়ে ঘুরি আমি। তখন তোমাকে এটাকে মানেটা বুঝতে হবে ভালো করে। তাহলে আমাকে কীরকম বচন তৈরি করতে হবে, আমি হই ব্যক্তি যে আশা নিয়ে ঘোরে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে যদি উদ্দেশ্যটা বিশেষ্য বা সর্বনাম পদ হয়, উদ্দেশ্যটা বিশেষ্য বা সর্বনাম পদ হয়, কোনটা, উদ্দেশ্যটি, তখন সেটা কিন্তু সার্বিক বচন হবে। তখন সেটা সার্বিক বচন হবে। হ্যাঁ, সে খুব ভালো, তাহলে আমি কি, সে হচ্ছে সর্বনাম পদ, উদ্দেশ্য সে, তাহলে আমি কি করব, সে হয় ভালো, মানে এ বচন। হয়েছে? যদু ফুটবল খেলে, যদুটা হচ্ছে বিশেষ্য পদ, তাহলে যদু হয় ব্যক্তি যে ফুটবল খেলে। হয়েছে? তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম, বিশেষ্য বা সর্বনাম পদ যদি উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই সেইটা সার্বিক বচন হবে, হয় এ হবে নাহলে ই হবে। হয়েছে? এইগুলো হচ্ছে কতগুলো সাধারণ নিয়ম। ভালো করে প্রত্যেকটা পড়ো, বোঝার কোনো অসুবিধা হবে না। হয়েছে? তাহলে আমি আরেকবার বলে দিই, যখন একটা বাক্য তার থেকে একটা বচনে রূপান্তরিত করবে, তখন বাক্য থেকে বচনটাকে এই চারটের মধ্যে একটাতে রূপান্তরিত করতে হবে, হয় এ নালে ই নালে আয় নালে ও। 2, মূল বাক্য এবং বচনের অর্থের যেন কোনো পরিবর্তন না ঘটে, মানেটা যেন চেঞ্জ না হয়, বাক্যে যা বলতে চেয়েছিল তার যা অর্থ, আমি যখন বচনটা তৈরি করছি তার অর্থ একই থাকবে। পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, এই আকারে আমি যখন একটা বচন বাক্য থেকে তৈরি করছি, তার পরপর সাজানোগুলো এইরকম হবে। প্রথমে থাকবে পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, তারপরে বিধেয়। হয়েছে? উদ্দেশ্যের সঙ্গে যদি পরিমাণটা ঠিক করে দেওয়া না থাকে, বাক্যে অনেক অংশ অস্পষ্ট থাকে, উজ্জ্ব থাকে, এমন বাক্য ব্যবহারই করতে পারি যেগুলো হচ্ছে পরিমাণ দেওয়া নেই, কিন্তু বচনে তো পরিমাণ দিতেই হবে। তাহলে আমি কি করব, বাস্তবে তার মানেটা বুঝে নেব আগে, তারপরে পরিমাণটা ঠিক করব।
ওই যে আমি বললাম শিশুরা সরল, কোনো কোনো শিশু সরল নয়, কিন্তু সব শিশুই সরল। তার মানে সকল শিশু হয় সরল। মানুষ চালাক, আমি বাস্তবে জানি সবাই চালাক নয়, তাহলে আমি কি লিখব? কোনো কোনো মানুষ হয় চালাক। হয়েছে? যেটা যেমন অর্থ হবে তেমন তার পরিমাণ। আচ্ছা, কিছু কিছু বাংলায় আমরা যখন ভাষাতে ব্যবহার করি কিছু কিছু লাইন যার উদ্দেশ্য বিধেয়টা ঘুরিয়ে ফিরিয়ে করে সাজানো থাকে। বিশেষ করে দেখবে পরের দিকে আসবে কোনো কবিতার একটা লাইন তুলে দিল, কোনো গানের একটা লাইন তুলে দিল, সেখানে ভালো করে তোমাকে অর্থটা বুঝতে হবে। তারপর তোমাকে ঠিক করতে হবে ওখানে যা বলতে চেয়েছে কবিতায় বা গানের লাইনে, সেখানে কোনটা উদ্দেশ্য হবে কোনটা বিধেয় হবে। হ্যাঁ, ওই যে কত আশা নিয়ে ঘুরি আমি একটা উদাহরণ বললাম। আর শেষ কি? বিশেষ্য আর সর্বনাম পদ যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা অবশ্যই সার্বিক বচন হবে। কারো নাম দেওয়া রইল, সে, আমি, তুমি, এই যে সর্বনাম দেওয়া রইল সেটা সার্বিক হবে। হয়েছে? এগুলো হলো কতগুলো সাধারণ নিয়ম। এরপরে দেখো, এরপর আমরা দেখব বচনের তৈরির কতগুলো বিশেষ নিয়ম। বিশেষ নিয়ম মানে ধরো আমাদের এমন কিছু শব্দ আছে যেগুলো জানলে বচনটা তৈরি করা সহজ হবে। কেন? সব সময় তো মানে ঠিক মতো বুঝতে নাও পারি, তাহলে আমাকে এমন একটা পদ্ধতি বার করতে হবে যেখানে যেখানে যান্ত্রিকভাবে আমি ব্যাপারটাকে করে ফেলতে পারবো। তার জন্য মানে সহজেই বাক্য থেকে বচন তৈরি করার জন্য কতগুলো আমাদের নিয়ম ওই তৈরি হয়েছে, যাতে ঠিক মতো অর্থ বোঝা না গেলেও আমরা যান্ত্রিকভাবে বচন তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, যে বিশেষ নিয়মগুলো রয়েছে তার প্রথম নিয়ম দেখো, যদি কোনো বাক্যে সকল, সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, যে কেহ, সর্বত্র, সর্বদা, অবশ্যই, নিশ্চিতভাবে, সর্বপ্রকার, একান্তভাবে, নিশ্চয় এই শব্দগুলো থাকে তাহলে তখন সেটা এ বচন হবে। আমি শব্দগুলো লিখে দিচ্ছি, দেখো কি বললাম? সকল, সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, যে কেহ, হয়েছে? সর্বত্র, হয়েছে? সর্বদা, অবশ্যই, একান্তভাবে, হয়েছে? নিশ্চিতভাবে। এই সব শব্দ বা এই জাতীয় শব্দ থাকবে, তখন আমরা সেইটাকে, এই সব শব্দ থাকলে সেইটাকে আমরা কি করব? এ বচন করব। হয়েছে? উদাহরণ দিলে বুঝতে পারবে। আর যদি এই সমস্ত শব্দগুলো রইল তার সঙ্গে নগর্থক চিহ্ন রইল, তাহলে ধরো এই শব্দগুলোই আছে, তার সঙ্গে কোন একটা নগর্থক চিহ্ন আছে, তাহলে সেটাকে আমরা ও বচন করব। হয়েছে? সকল, সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, যে কেহ, সর্বত্র, সর্বদা, অবশ্যই, একান্তভাবে, নিশ্চিতভাবে, একান্তভাবে, সর্বপ্রকার, এই সব শব্দ যদি সদর্থক বাক্যে ব্যবহৃত হয়, যদি সদর্থক বাক্যে নয় এসব বা না সূচক কোনো শব্দ না থাকে, তখন সেটাকে আমরা এ বচন তৈরি করব। আর যদি এই সব শব্দগুলোর সঙ্গে নয়, না, এসব নগর্থক একটা শব্দ যুক্ত থাকে, চিহ্ন যুক্ত থাকে, তখন তাকে আমরা ও বচন করব। হয়েছে? দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে। তাহলে এইটার উদাহরণ আমি দিচ্ছি। পাপীরা সর্বদা সাজা পায়। পাপীরা সর্বদা সাজা পায়, এইটা একটা বাক্য। হয়েছে? আর
সব মানুষ সৎ নয়। এইটা একটা বাক্য দেওয়া আছে, এইটা একটা বাক্য দেওয়া আছে। আমরা এই দুটোকে বচনে রূপান্তরিত করার চেষ্টা করি। তাহলে এই নিয়মের বলে এই দুটো বচন করতে হবে। কি লেখা আছে? পাপীরা সর্বদা সাজা পায়। এই শব্দটা লক্ষ্য রাখো, সর্বদা। তাহলে আমি কি বলেছি? অনেকগুলো শব্দ দেখো পরপর লেখা আছে। সর্বদা থাকলে কি বচন হবে? এ বচন হবে। সর্বদা শব্দ যদি একটা বাক্যে থাকে এ বচন হবে। তাহলে এখানে সর্বদা রয়েছে, এটা পজিটিভ, মানে সদর্থক বাক্য, নয় চিহ্ন নেই। তাহলে এটা এ বচন তৈরি করব। বচনের সময় আমরা নামটা অবশ্যই লিখব প্রথমে, এল এফ, এই কথাটা লিখব, লজিক্যাল ফর্ম হয়েছে, এ লিখলাম। তাহলে আমরা এটাকে এ বচন করব। সকল পাপী হয় এমন যারা সাজা পায়। হলো? তাহলে কেন এই বচন করলাম না, এই শব্দটা আছে বলে, আমার নিয়মে আছে, এই শব্দটা আছে বলে আমি এই বচন করলাম। বোঝা গেছে? দেখো, সকল হয়, সকল এইটা হচ্ছে পরিমাণ, পাপী উদ্দেশ্য, হয় সংযোজক, এমন যারা সাজা পায় বিধেয়। হয়েছে? এখন দ্বিতীয়টা দেখো, সব আছে আর নয় আছে। তাহলে সব থাকলে কি বচন হয়? এ বচন হয়। তার সঙ্গে যদি নঙর্থক না সূচক একটা শব্দ থাকে তাহলে সেটা হয় ও বচন। তাহলে এখানে সব আছে তার মানে এ বচন, তার সঙ্গে নঙর্থক চিহ্ন আছে তার মানে ও বচন। হয়েছে? এটা যদি না থাকতো তাহলে আমি এটাকে কি বচন করতাম? এ বচন করতাম। আর যেহেতু এখানে নঙর্থক চিহ্ন আছে তাহলে এইসব শব্দের সঙ্গে নঙর্থক চিহ্ন থাকলে ও বচন হয়। তাহলে লজিক্যাল ফর্ম কি হবে? ও। কোন কোন মানুষ নয় সৎ। হয়েছে? কোন কোন মানুষ নয় সৎ, সবের সঙ্গে নয় আছে বলে। এটা হলো প্রথম নিয়ম। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর সেকেন্ড নিয়ম দেখো। দ্বিতীয় নিয়ম কি হচ্ছে? কেউ নয়, কোনো নয়, কখনো নয়, এই জাতীয় শব্দ যদি বাক্যে থাকে তাহলে সেখানে ই বচন হবে। দ্বিতীয় নিয়ম আমরা লিখছি, দেখো কি বললাম? কেউ নয়, কোনো নয়, কখনোই নয়, এই জাতীয় যদি শব্দ থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে কি করব? ই বচন করব। ই। হয়েছে? কেউ নয়, কোনো নয়, একজনও নয়, কোনো মতে নয়, কখনোই নয়। হ্যাঁ, এই সব শব্দগুলো যদি বাক্যে থাকে সেখানে আমরা ই বচন করব। হয়েছে? একটা উদাহরণ দেখো এই নিয়মে। হয়েছে? মানুষ কখনোই সুখী নয়। হয়েছে? আমি কি বললাম? কেউ নয়, কোনো নয়, কখনোই নয়, হ্যাঁ, কোনো মতে নয়, এই সব শব্দগুলো যদি থাকে তাহলে ই বচন হবে। তাহলে এখানে আছে কখনোই নয়, তাহলে এটা কি বচন করব? কখনোই নয় থাকলে ই বচন। তাহলে এলএফ হবে ই। কোনো মানুষ নয় সুখী। তাহলে কেন ই বচন করলাম না, যেহেতু এই বাক্যটার সঙ্গে কখনোই নয় এই শব্দ রয়েছে। হয়েছে? তাহলে এই হলো দ্বিতীয়। কেউ নয়, কখনোই নয়, কোনো মতে নয়, কখনোই নয়, কখনোও নয়, এই জাতীয় শব্দ থাকলে সেগুলোকে আমরা ই বচনে রূপান্তরিত করতে হয়। এরপর দেখো তৃতীয়। কোনো বাক্যে যদি অধিকাংশ কিছু
কোনো কোনো হয়েছে শতকরা শতকরা প্রায় সব প্রায়শ সাধারণত কখনো কখনো এই জাতীয় শব্দ থাকে তখন আমরা সেগুলোকে আই বচন বলব। যদি কোনো বাক্যে অধিকাংশ, কিছু, কোনো কোনো, শতকরা, প্রায় সব, প্রায়শ, সাধারণত, কখনো কখনো এইসব শব্দ যুক্ত থাকে তখন তাকে আমরা আই বচন তৈরি করব সেগুলো থেকে। আর এর সঙ্গে যদি এই সব শব্দগুলোর সঙ্গে যদি নঙর্থক চিহ্ন থাকে, এর সঙ্গে যদি নঙর্থক চিহ্ন থাকে তখন আমরা তাকে ও বচন করব। হয়েছে? উদাহরণ: মানুষ সাধারণত পরশ্রী কাতর। মানুষ সাধারণত পরশ্রী কাতর। আর জ্ঞানীরা সাধারণত ভুল করে না। হয়েছে? দেখো, দুটো বাক্য লিখলাম। তাহলে আমি বলছি কোনো বাক্যে যদি সাধারণত এই শব্দ থাকে তাহলে আই বচন হবে। দেখো, এইটার দিকে লক্ষ্য রাখতে হবে। সাধারণত আছে, তাহলে এই বাক্যটাকে আমি কিসে রূপান্তরিত করব? এই বাক্যটাকে আমি আই বচনে রূপান্তরিত করব। সদর্থক বাক্যে আছে বলে, কোনো কোনো মানুষ হয় পরশ্রী কাতর। যদি কোনো সদর্থক বাক্যে অধিকাংশ, কিছু কিছু, কোনো কোনো, শতকরা, প্রায় সব, প্রায়শ, সাধারণত, কখনো কখনো এই শব্দগুলো থাকে তাকে আই বচন রূপান্তরিত করতে হয়। আর এর সঙ্গে যদি না সূচক কোনো শব্দ থাকে তাকে ও করি। দেখো, সাধারণত থাকলে কি হতো? শুধু নাটা নেই। সাধারণত থাকলে কি হতো? আই বচন হতো। আর তার সঙ্গে নঙর্থক চিহ্ন থাকলে কি হয়? ও বচন হয়। তাহলে সাধারণত আছে, না আছে, তাহলে এটাকে আমরা কিসে রূপান্তরিত করব? নিয়ম অনুযায়ী ও বচন। কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় এমন যারা ভুল করে। হয়েছে? দেখো, কোনো কোনো আছে, নয় আছে, মানে অবচনের ফর্ম। তাহলে কেন অবচন করলাম? না, সাধারণত আছে, তার সঙ্গে নঙর্থক চিহ্ন আছে। আর এইটা কেন আই বচন করলাম? এখানে দেখো একটা সদর্থক বাক্য, অর্থাৎ না এই জাতীয় শব্দ নেই, শুধু সাধারণত আছে। তাহলে সাধারণত থাকলে আই বচন হলো। হয়েছে? তাহলে এই গেল এর পরের নিয়ম। এরপরে দেখো, আমরা দেখব এর পরের নিয়মটা। দেখো, কদাচিৎ, কচ্ছিৎ, প্রায় নেই, নেই বললেই চলে, কিচ্ছু নেই, কিছু নেই, এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা তাকে ও বচন করব। আমি কি বললাম? কদাচিৎ, 4 নাম্বার হবে বোধহয়। কদাচিৎ, কচ্ছিৎ, প্রায় নেই, নেই বললেই চলে, কিছু না, কিছু না, এইসব শব্দ যদি থাকে কোনো বাক্যে তাকে আমরা ও বচন করব। আর
এইসব শব্দের সঙ্গে যদি কোনো নগর্থক চিহ্ন না সূচক কিছু থাকে তাহলে তাকে আমরা আই বচন করব, আই বচন করব। তাহলে কদাচিৎ, কচ্চিৎ, প্রায় নেই, নেই বললেই চলে, কিছু না, এইসব শব্দ থাকলে আমরা ও বচন করব। আর এইসব শব্দের সঙ্গে কোনো একটা নগর্থক চিহ্ন থাকলে তাকে আমরা আই বচন করব। মানে হচ্ছে এই শব্দগুলো হচ্ছে মানে এর অর্থটা হচ্ছে না সূচক, সেই জন্য ও বচন হচ্ছে। আর এর সঙ্গে যদি প্লাস একটা না সূচক থাকে, দুটো নায়ে কেটে আই বচন, সদর্থক বচন হয়ে যাচ্ছে। হয়েছে? যেমন ধরো অধার্মিক, অধার্মিক কদাচিৎ সুখী। হয়েছে? আর আমি কি বলবো, অধার্মিক কদাচিৎ সুখী, কচ্চিৎ ধার্মিকেরা সুখী নয়। এই দুটো বাক্য দিলাম, একই ধরনের দিলাম, বুঝতে সুবিধা হবে। হয়েছে? তাহলে এই বাক্যটায় দেখো কদাচিৎ শব্দটা আছে, কদাচিৎ। তার কদাচিৎ থাকলে কি বচন হয়? ও বচন হয়। এলে ও, কোন কোন অধার্মিক নয় সুখী। কেন করলাম না, কদাচিৎ শব্দটা আছে। আর কদাচিৎ বা কচ্চিতের সঙ্গে যদি নগর্থক চিহ্ন থাকে তাহলে কি হবে? সেটা হবে আই বচন। তাহলে এইটা হবে, এলেফ হবে আই। কিরকম? কোন কোন ধার্মিক হয় সুখী। হয়েছে? দেখো এখানে শুধু কদাচিৎ আছে বলে ও বচন করলাম, আর এখানে কদাচিৎ বা কচ্চিতের সঙ্গে নয় আছে বলে আই বচন করলাম, তাই নিয়ম। তাহলে এই হলো আমাদের কয়েকটা মাত্র নিয়ম। এরপরে আরও কয়েকটা নিয়ম আছে, সেগুলো পরের দিনে পড়ব। আজকে আমরা এই পর্যন্তই করে শেষ করব। এখন দেখো এইগুলো শুধু পড়ে মুখস্থ রাখা খুব মুশকিল, এইগুলো সবটাই তোমাকে অভ্যাস করতে হবে। বই বা কোনো একটা অনুশীলনী দেখে অভ্যাস করতে হবে। অস্পষ্ট লাগলে অংশটা, যে অংশটা পড়ানো হচ্ছে সেটা দেখবে। তাহলে আপাতত এই 4টে নিয়ম পর্যন্তই থাক। বাড়িতে থেকো, সুস্থ থেকো।